আমরা শুরু করছি আমাদের দীর্ঘদিন বাদে আমরা এইরকম একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে একটা অদ্ভুত ভাবে আমরা আমরা মিট করছি একটা ডিজিটাল দুনিয়ার মধ্যে দিয়ে। তো আজকে আমরা একটু আলোচনা করব আমাদের নাটকের কি বলে যে আজকের যে আলোচনার বিষয়। আমি প্রত্যেককেই বলবো তাদের ভিউ গুলো জানাতে, কারণ একটা কথা যে নাটক আজকের যে মানে মূল বিষয়টা হচ্ছে নাটক এবং আমি, মানে আমি কেন নাটক করছি। আমি এত কিছু, আমি তো অনেক কিছুই করতে পারতাম, কিন্তু এত প্রতিকূলতার মধ্যে এত কিছু মানে বাধা বিপত্তির মধ্যে দিয়েও আমরা কেন আহ, নাটক নিয়ে আমরা মেতে আছি, তার একটা আত্মসমীক্ষা আমাদের মনে হয় প্রত্যেকেরই করা উচিত। এই জন্যেই যে আসল কথা, একটা খুব প্রচলিত কথা আছে, যখন ওয়াই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, হাউটা আমাদের কাছে খুব মানে ইজি হয়ে যায়। তাই আমরা কেন করছি এটা বোধহয় আমাদের প্রত্যেকেরই একটা আত্মসমীক্ষার প্রয়োজন আছে। আমরা অনেকেই প্রত্যেকেই আমরা নাটক করছি। নাটকের বিভিন্ন জায়গায় আমরা নিজে নামছি, রিহার্সাল দিচ্ছি, অনেক কিছুই করছি, সমস্ত কিছুই করছি, কিন্তু কেন যে করছি, কারণটা কি, সেটা আমি প্রত্যেকের কাছ থেকেই আমরা তাদের মতামত অনুযায়ী কেন এই এই ব্যাপারটা আমরা একটু জেনে নিতে আগ্রহী হব। আর তার আগে আমি তমালকে বলবো, আহ, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, প্রায় ৯২ বছর বয়স হয়েছেন ওনার, এবং অত্যন্ত জ্ঞানী লোক। আহ, তিনি এই নাটক সম্পর্কে একটি কিছু কথা বলেছেন, সেটা আমরা রেকর্ড করেছি। কেননা উনি তো এই জুম মিটিং এ থাকতে পারবেন না, থাকা তার পক্ষে অসম্ভবই প্রায়। তো ওটাকে, ও তার বক্তব্য আমরা আমি রেকর্ড করে নিয়েছিলাম, এবং সেটা আমি তমালকে পাঠিয়ে দিয়েছি। তমালকে বলবো যে এটা আমাদের একটু যদি দেখায়, একটু সময় লাগবে। সবাইকে বলবো যে একটু ধৈর্য ধরে ব্যাপারটা শুনতে, কেননা উম, তার জ্ঞানের পরিধি অসীম। এবং সেই তার এই দীর্ঘদিনের এই লব্ধ জ্ঞান থেকে কিছু যদি কণিকা আমরা পাই, আমাদের মনে হয় সুবিধেই হবে। আমরা আরো বেশি এই ব্যাপারে আমাদের কি বলবো, জ্ঞান বৃদ্ধি করতে পারবো। সুতরাং আমি ইয়েকে বলছি, তমালকে বলছি, তমাল যদি ওটাকে একটু চালিয়ে দেয়, ওটা আমরা রেকর্ড করে রেখেছি। তমাল। হ্যাঁ, করে দিচ্ছি। হ্যাঁ, ভারতবর্ষে নাটক বিনোদনের অন্যতম প্রধান উৎস, কিন্তু এই নাটকের সূত্রপাত কখন হয়েছিল বা নাটকগুলি আদৌ মঞ্চস্থ হতো কি না, অভিনীত হতো কি না, সেটা একটা বিতর্কিত বিষয়। নাটকের উৎস সম্বন্ধে দুটি মত প্রচলিত আছে। একদলের মতে ভারতবর্ষে নাটক দেশজ,
অনেকে বলেন আমাদের চতুর্বেদ থেকে বিভিন্ন অংশ আবৃত্তি করে এর মতো সংলাপের রূপ দিয়ে পরিবেশিত হতো। ব্যাকরণিক বিখ্যাত পতঞ্জলি মহাভাষ্যে নাটকের কথা আছে, কিন্তু সেই নাটকগুলি পূর্ণাঙ্গ ছিল কিনা বা আদৌ অভিনীত হতো কিনা সেটা একটা আমাদের কাছে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তবে এর বিপরীত যে মত, সেটা আরো গ্রহণযোগ্য বলে মনে হয়। এই কথা সকলেই জানে যে ভারতবর্ষের সঙ্গে, প্রাচীন ভারতের সঙ্গে প্রাচীন গ্রিসের সম্পর্ক ছিল খুবই নিবিড়। আলেকজান্ডারের ভারত আক্রমণের আগে থেকেই গ্রিকদের পরিচয় হয়েছিল ভারতবর্ষের সঙ্গে বাণিজ্যের সূত্রে। আমাদের দেশে যে সমস্ত বিখ্যাত বন্দর আছে সেখানে গ্রিকরা আসতেন, ভারতীয়দের সঙ্গে মেলামেশা করতেন। এমনকি কারো কারো মতে প্রাচীন গ্রিসে যে সমস্ত বিয়োগান্ত এবং হাস্যরসাত্মক নাটক অভিনীত হতো সেখানে কখনো কখনো কোনো ভারতীয়দেরও দেখা যেত। তবে ভারতবর্ষের সঙ্গে দীর্ঘস্থায়ী একটা সম্পর্কের সেতু রচনা করে দিয়েছিল আলেকজান্ডারের ভারত আক্রমণ এবং আলেকজান্ডারের প্রয়াণের পর উত্তর পশ্চিম ভারতের পাশে গড়ে উঠেছিল ব্যাকট্রিয়া। এই ব্যাকট্রিয়ান গ্রিকরা আমাদের দেশের সঙ্গে, ধর্মের সঙ্গে বিভিন্ন লোকরঞ্জনী মাধ্যমের সঙ্গে পরিচিত হয়েছিলেন। তার প্রমাণ হিলিওডোরাসের গরুড় স্তম্ভ বা মিনান্ডার, যিনি তার প্রশ্নোত্তর এবং এই সূত্রে ভারতবর্ষে প্রচলিত হয়েছিল। এই তথ্য সর্বজন বিদিত যে প্রাচীন আথেন্সে ডায়োনিসাসের পূজা উৎসবের পরিবেশিত হতো কোরাস। এই কোরাসকে একটু ওয়েট করুন, একটা ফোনের রিংটোন এসছে, এটাকে আবার নেক্সট চালানো।
কোরাসকে এই বীজ হিসেবে ব্যবহার করে আথেন্সে সৃষ্ট হয়েছিল বিষাদাত্মক, বিয়োগান্তক অনেকগুলি নাটক এবং হাস্যরসাত্মক অনেকগুলি নাটক। আমরা সোফোক্লিস, ইউরিপিডিস এদের নামের সঙ্গে যেমন পরিচিত, তেমনি অ্যারিস্টোফেনিস, মিনান্ডারের সঙ্গেও আমরা কম বেশি পরিচিত। বিয়োগান্ত নাটকগুলি আজকে আলোচনায় না এনে স্বল্প জ্ঞাত অ্যারিস্টোফেনিসের কথা বলছি। তিনি নাকি 41টি বিনোদন রঞ্জিত নাটক লিখেছিলেন এবং নাটকগুলির বিষয় হচ্ছে রাজনীতি, সমসাময়িক ঘটনা, আথেন্সের ঐতিহ্য এবং সেই ঐতিহ্যের অবসান, এই সমস্ত কিছু ছিল অ্যারিস্টোফেনিসের নাটকের বিষয়বস্তু। সেই নাটকগুলি এতই জনপ্রিয় হয়েছিল যে রঙ্গমঞ্চ ছেড়ে সেগুলি বিভিন্ন পল্লীতে অনুদিত হতো। ভারতবর্ষের সঙ্গে গ্রিসের নাটকের পরিচয়ের আর একটা প্রমাণ, আমরা নাটকে যবনিকা উত্তোলন এবং পতনের কথা শুনি। যবনিকা কথাটি এসেছে আয়োনীয় থেকে। গ্রিকদের মধ্যে সবচেয়ে সম্প্রসারণশীল, সবচেয়ে সৃষ্টিধর্মী ছিল আয়োনিয়ানরা। বাইরের পৃথিবীর কাছে গ্রিস মানেই ছিল আয়োনিয়া, এবং আয়োনিয়া ভারতবর্ষে ক্রমশ ইয়োনো থেকে জবানো এই নামে পরিচিত হয়। সেই থেকেই যবন কথাটির উৎপত্তি। গ্রিসে স্থায়ী মঞ্চ করা হতো, সেখানে অভিনীত হতো এমন সব নাটক যেগুলি 2021 সালেও পৃথিবীর সব দেশে সব মানুষের কাছে সমানভাবে আদরণীয় হয়ে আছে, আনন্দের বিষাদের বিষয়বস্তু হয়ে আছে। এই গ্রিক নাটকগুলি সুনিশ্চিতভাবে আমাদের ভারতীয় নাটকের জন্মদাতা। এই সংযোগটা দৃঢ়তর এবং নিবিড়তর করে দিয়েছিল ব্যাক্ট্রিয় গ্রিকরা, যারা দীর্ঘকাল ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে রাজ্য গড়ে তুলেছিল। আবার
গ্রিকদের এই নাটক যখন ভারতবর্ষে পৌঁছল, দেখা গেল ভারতীয়রাও নাটক সৃষ্টি এবং পরিবেশনের ব্যাপারে খুব বেশি পিছিয়ে নেই। ভরত লিখলেন বিখ্যাত নাট্যশাস্ত্রের উপর একখানি গ্রন্থ, যেটি নাটকের মধ্যে গতি, সক্রিয়তা, ঘাত প্রতিঘাতের বৈশিষ্ট্য তুলে ধরেছে। তিনি নাটকের মধ্যে পঞ্চশক্তির কথা বলেছেন, যেগুলি যথাক্রমে মুখ, প্রতিমুখ, গর্ভ, বিমর্হ, নির্বিমোহ, এই পঞ্চসন্ধি হিসেবে আখ্যাত। আমরা কালিদাসের কথা জানি, অভিজ্ঞান শকুন্তলম ম্যাক্স মুলার অনুবাদ করে পাঠিয়েছিলেন জার্মান মহাকবি গয়েটের কাছে। গয়েটে বলেছিলেন যে প্রকৃতির সঙ্গে মানুষের এমন মিলন, এমন আত্মীয়তা, ভালোবাসা পৃথিবীর কোনো নাটকে প্রতিফলিত হয়নি। আমরা শূদ্রকের মিচ্ছকটিক নাটক পড়েছি, অভিনীত হতে দেখেছি, এবং এগুলির মধ্যেও কিন্তু আথেনীয় নাটকের কিছুটা ছোঁয়া আছে। আথেনীয় নাটকগুলি স্কাইলাস, সোফোক্লিস, ইউরিপিডিস, আরিস্টোফেনিস যেমন আজও আমাদের মনন, বিনোদন অধিকার করে আছে, তেমনি সগৌরবে বিরাজ করছে অভিজ্ঞান শকুন্তলম মৃচ্ছকটিক। সুতরাং এই লেনদেন গ্রীসের কাছে আমাদের ঋণ, এটাকে অস্বীকার করে লাভ নেই। কেননা মেলামেশা, দেওয়া নেওয়ার মধ্য দিয়েই একটা সভ্যতার প্রাণ শক্তি সজীবতর হয়। এখানে কুণ্ঠা লজ্জার কিছু নেই। আমরা গ্রিসকে অনেক কিছু দিয়েছি, তেমনি গ্রিসকে বিশেষ করে আথেন্সের কাছ থেকে আমরা নিয়েছি অনেক কিছু। তাই আমাদের নাটকের সৌম্য মিত্র, উৎপল দত্ত, অজিতেশ ব্যানার্জি বা আধুনিক কালে যে সমস্ত বিখ্যাত নট আছেন, তাদের পক্ষ থেকে আমরা প্রাচীন আথেন্সের এই নাট্য ব্যক্তিত্বের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, আমাদের শ্রদ্ধা জানাই, আমাদের ভালোবাসা জানাই। নমস্কার। হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা জেনে নিলাম, আমরা অনেক কিছু জানতাম না,
আজ জেনে নিলাম, আমরা ঋদ্ধ হলাম। আজকে আমাদের সঙ্গে শঙ্করদা রয়েছেন। শঙ্করদার কাছ থেকে আমরা একটু পরে আমরা তার কথা শুনবো। তার আগে আমরা একটু আমাদের নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নিই। শঙ্করদা, আপনি থাকবেন, মানে থাকবেন তো বটেই, আমাদের কথা শুনুন, আর আপনার কথা শুনবার জন্য আমরা উদগ্রীব হয়ে আছি। তো আমি বলুন। আলাপ হোক, কেউ মানে একা কথা বললে পরে ঠিক হবে না, বলো না, সবাই অভিজ্ঞতা আমরা ভাগ করে নিই, কথাগুলো ভাগ করে নিই। হ্যাঁ, এটা তো সেরকম ধরনের না, এটা ইন্টারেক্টিভ একটা তো এবারে আমি আমাদের যে দলের যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে স্বল্পকালীন, দেখা যাচ্ছে আমাকে? অপূর্ব দেখা যাচ্ছে, অসাধারণ, মানে ভেরি হ্যান্ডসাম এন্ড স্মার্ট, পরিষ্কার, খুব ভালো দেখা যাচ্ছে। শঙ্করদা খুব দেখতে সুন্দরই লাগছে। হ্যাঁ, আপনার এটা টাওয়ারিং পার্সোনালিটি মনে হয়। হ্যাঁ, এটা ভালো লাগছে বেশ। আচ্ছা, তাহলে একটু সঞ্চালক মশাইয়ের কাছে আমি একটা অনুরোধ রাখবো, একটা ছোট্ট অনুরোধ। আমি পল। হ্যাঁ, বল। বলছি যে আলোচনা শুরু হয়ে গেছে, হয়তো আমাদের এটা একটু আগে করা উচিত ছিল, তবুও এখনো তো মূল পর্বে ঢুকিনি, জাস্ট পটভূমিকাটা তৈরি হয়েছে। তো আমরা রিসেন্টলি আমাদের ক্লাবের সহ-সভাপতিকে হারিয়েছি, তাকে একটু স্মরণ করে নেওয়া আমার মনে হয় একটুখানি একদম একদম। আমরা এটা আমারই ভুল, এটা প্রথমেই করে নেওয়া উচিত, যে আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে তো। কি হাসছে কে এই সময়? আচ্ছা, আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দীর্ঘদিনের আমাদের সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্মল চক্রবর্তী, তিনি প্রয়াত হয়েছেন। তো তার পরলোকগত আত্মার উদ্দেশ্যে আমরা অন্তত আধ মিনিট আমরা একটু নীরবতা পালন করি। লেট আস স্টার্ট। হ্যাঁ, হয়ে গেছে। তো তাকে সম্মান জানিয়ে তার পরলোকগত আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আমরা তাহলে আমাদের অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি। তো এবারে একটা ইন্টারেক্টিভ একটা সেশন চলবে। তো আমি আমাদের যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা দীর্ঘদিন ধরে বা স্বল্পকালীন ধরে আপনাদের অভিনয় করছেন, তাদের কাছ থেকে আমি কিছু কথাবার্তা জানবো, তাদের আত্মানুসন্ধান, ইন্ট্রোস্পেক্টটা কি, রিগার্ডিং যে কেন আমি নাটক করছি, এই ব্যাপারে তাদের মতামত, তাদের ভিউজ আমরা একটু জানবো। প্রথমে নাম করে বলতে হবে। প্রথমে আমি সুদামাকে জিজ্ঞেস করছি। সুদামা, ভিউয়ে আয়। যেটু আমি পরে বলছি, আমি একটু পরে বলছি। কেন এখন বললে কি অসুবিধা আছে নাকি? পরে বলছি। আচ্ছা, আমি ওপেনিং না, আমি একটু পরে বলছি। আচ্ছা, একটা জিনিস আমি বলছি, যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, সেহেতু এটা প্লিজ অন্য, যখন একজন কথা বলবে না তখন অন্য কেউ যেন কেউ কিছু না বলে, এটা মিউট করে রাখলে মানে রেকর্ডিংটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সুদামা পাস করছে, তাই তো? তারপরে দু তিনজনের পরে তাহলে আমি সৌভিককে বলি, কারণ এরাই আমাদের সবচেয়ে নবীনতম সব সদস্য, তাদের থেকেই শুরু করা যাক।
সৌভিক, সৌভিক কি আছে? হ্যাঁ আছি আছি হ্যাঁ বল। আছি। নাটক শুনতে কেন পাচ্ছ করি? আমার চালু কথা? কর, ক্যামেরাটা হ্যাঁ। চালু কর। ক্যামেরা চালু কর। ক্যামেরাটা চালু, হ্যাঁ ঠিক আছে করছি। তুই কি এখন খালি গায়ে আছিস নাকি? না না না, আমি ক্যামেরাটা চালু করতেছিলাম না, মানে ঘরে আছি তো, আসলে ঘরের একটা পাখার সাউন্ড হচ্ছে বলে আমি ক্যামেরাটা চালু করছিলাম না। ঠিক আছে বল। হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে তো? বল। নাটকের সম্পর্কিত কিছু বলার জন্য বলতে বলা হয়েছে। ভালো লাগা যদি বলতে হয়, না না ভালো লাগাটা যদি বলতে হয়, নাটকে কিভাবে আসা, যদি ভালো লাগা বলতে হয় তাহলে বলবো স্কুল লাইফ থেকেই ভালো লাগাটা শুরু হয়েছে। যখন ক্লাস 4-এ পড়ি তখন একটি নাটক দেখেছিলাম, আমি তখন পড়তাম কনকশালী প্রাইমারি স্কুল। তখন একটি নাটক দেখেছিলাম অমল ও দইওয়ালা বলে। তো সেইটা দেখে খুব ভালো লেগেছিল যে অমলের চরিত্রটা করেছিল। তারপর থেকে আর কি আস্তে আস্তে ভালো লাগা শুরু, যে হ্যাঁ আমি যদি ওটা করতে পারতাম, ওই জায়গাটা যদি আমি থাকতাম, এই ধরনের একটা ভেতর ভেতর একটা আমার ফিলিংস এসেছিল যে ওই জায়গাটা যদি আমি থাকতাম তাহলে হয়তো ভালো হতো, ওটাও তো আমি করতে পারি। তো তারপরেই আস্তে আস্তে সেইভাবে ভালো লাগা শুরু। তারপর আমাদের পাড়াতে একটি সংস্থা ছিল, সেটা এখন আর নেই, বর্তমানে ওটা বন্ধ হয়ে গেছে। ওটার নাম হচ্ছে কুড়ি কোড়ো। তো সেই কুড়ি কোড়োকে তারপর ভর্তি হওয়া। আমাদের তখন নাটক শেখাতেন শান্তনু দা বলি আর কি আসলে। তো ওটা ছিল কল্লোলের একটা সংস্থা। প্রথমে ছিলেন শ্রদ্ধেয় পাঁচু গোপাল দত্ত, তারপর আসেন শান্তনু দা। তো তার হাত ধরেই আর কি হাতে খড়ি, বলতে গেলে নাটকের হাতে খড়ি ওটাই আমার প্রথম মঞ্চস্থ হয়। আমি যেটা করেছিলাম আমার মনে আছে সেটা হচ্ছে অথদানপল কথা। তারপর দ্বিতীয় হচ্ছে মঙ্গলিডা আর দুধ দেবে না। এই দুটো নাটক আমার খুব ভালো মনে হয়, অনেকটাই ছোট আসলে, সবটা এখন মনে করতে পারছি না। তারপর কুড়ি কোড়ক বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে নাটকের যে সম্পর্ক সেখান থেকে বিচ্ছিন্ন হয় দীর্ঘদিন, বহুদিন পর। তারপর আবার আমার এক পরিচিত দাদা স্থানীয় বলতে পারেন, নাম হচ্ছে শুভজিৎ, আমাদের ক্লাবেরই বাবু। ও একদিন ফিরছে, ওদের প্রোগ্রাম ছিল তখন রবীন্দ্র ভবনে, যৌথিকের প্রোগ্রাম হচ্ছে তখন। আমার সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা, আলাম কি ব্যাপার এত রাতে কোথায় যাচ্ছিস? বললো এই তো ফিরছি, আমাদের প্রোগ্রাম ছিল ক্লাবের। এলাম ক্লাবের প্রোগ্রাম মানে ঠিক বুঝলাম না, তুই কোন ক্লাবের সঙ্গে যুক্ত আমি তাও তো জানি না। বললো আমাদের যৌথিক বলে একটি সংস্থা আছে, তো সেইখানে আমি একটু নাটক ফাটক করি আর কি। বললাম যে আমাকে নেবে? বললো হ্যাঁ কেন নেবে না, আয় কথা বল তাহলে একবারে। সেই সেই ওই ফার্স্ট আর কি ইন্ট্রোডাকশন হলো ওর সঙ্গে আমার, ওইটুকু রাস্তার মধ্যে। ও তখন খানিকগুলো বাস্ক ব্যাটারা নিয়ে আর কি ওদিক থেকে ফিরছে, রবীন্দ্র ভবন ওদিক থেকে। আমার সঙ্গে দেখা কলেজ রোড, ওই মুখটায়, কলেজ স্কুলের মুখটায়। তাহলে ঠিক আছে, আবার একটা ইয়ে পেয়েছি যে যাক একটা সংস্থার সঙ্গে যুক্ত হতে পারবো। তো সেইভাবেই আবার শুভদার হাত ধরে আর কি, মানে বাবুদার হাত ধরে আবার ঢোকা যৌথিকের সঙ্গে। প্রথম দেখা হচ্ছে তীর্থবাড়ি, মোস্ট প্রবাবলি ওটা যতদূর মনে পড়ছে আমার ইয়েতে রিসরা, রিসরাতেই দেখা। তো সেইটা দেখে আর কি মানে এত ভালো লেগে গেল যে বাবা এনারা এত ভালো অভিনয় করেন, আমি পারবো, মানে আমি তো ওইরকম জায়গায় এরকম একটা স্কেলে কথা বলা, এতদিন অভ্যেস নেই, কিছু নেই। তো তারপরের এটা বাকিটা সবটাই আর কি জেঠু যেমন শিখিয়েছেন, জেঠু বাকিটা জানেন। তারপর থেকে এইভাবে চলছে। তো এই ভালো লাগার জায়গাটা হচ্ছে ওই, যদি বলতে বলেন যে আমার মানে কি কেন ভালো লাগে, কেন করি, তাহলে বলবো যেমন রোজ খাই, যেমন রোজ ঘুমোই, যেমন আড্ডাটা মারি, তেমনি এটাও করি।
এটা আমার একটা সারাদিনের একটা রুটিনের একটা অংশ বলতে পারে। এটা না করলে এটা কি হলো না, কি একটা ফাঁকা থেকে গেল ওই জায়গা থেকে, এইটা একটা আমার মনে মনে হয় যে আজকে কি একটা হয়নি, আজকে কি একটা যেন কোথাও একটা যাওয়া হয়নি, কি একটা মিস হয়েছে, ও হ্যাঁ ক্লাবে যাওয়া রিহার্সালটা হয়নি আজকে, আরে এইরকম একটা তখনই মনে হয়। তারপর থেকে আস্তে আস্তে একটু এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটা পারা যায়, যতটা মানে সেটা আমাদের যিনি আছেন, আমাদের নাটকের যিনি পরিচালক, উনি আরো ভালো বলতে পারবেন কতটা পারি না পারি, আমি সেই দিকে যাচ্ছি। তো সেই একটা ভালো লাগা আছে। হ্যাঁ, কিছু না পাই, করতে না পারি, তবু সঙ্গে থাকবো, এই বিষয়টা এখন অব্দি আমার মধ্যে, যে না ওই চরিত্রটা হয়তো আমি করতে পারবো না, কিন্তু যে চরিত্রটা দেওয়া হয়েছে সেই চরিত্রটাকেই আমায় করতে হবে, সেটাই আমি করতে পারবো। এই একটা বলতে পারেন একটা আত্মবিশ্বাস থেকে আর কি কিছুটা করি আর কি, করতে পারি। কম বেশি ভয় হয় সবাইকারই। তারপর তো সেইভাবেই এখন অব্দি চলছে, ইভেন ভবিষ্যতেও চালিয়ে যাব। আর কিছু সেইভাবে বলার নেই, তবে ভালো লাগার জায়গাটা ভালো লাগে, ভালো লাগা ভালোবাসা এই দুটো জায়গা ভেতর থেকে আছে। না আমি এই আত্মানুসন্ধানটা এইখানেই তো, ভালো লাগে কেন, কেন ভালো লাগে, ওয়াই? অনেক কিছুই তো ভালো লাগতো, হ্যাঁ হ্যাঁ অনেক কিছুর মধ্যে এটা ওই বললাম, অনেক কিছু ভালো লাগার মধ্যে ভালো লাগতে পারে। তা তুই এই ভালো লাগাটা ওই তখন থেকে শুরু, মানে একদম ছোটবেলা থেকে শুরু, তো এবার তখন ওই ভালো লাগাটা হয়েছিল, এবার তারপর থেকে সেটা কন্টিনিউ হয়ে এসছে, এবার সেটা দিনে দিনে বেড়েছে, উল্টো কমেনি। কোনো একটা জায়গায় ভালো কিছু পারফরমেন্স দেখলে মনে হয় যে না, যদি আমি ওটা করতে পারতাম, তখন আর একটু ভালো লাগা বেড়ে যায়। এই থেকেই ভালো লাগাটা বাড়ে, আস্তে আস্তে শুরু হয়। হয়তো সবটা করতে পারি না, কিন্তু তাহলেও এই ভালো লাগাটা বাড়তে থাকে, কমে না কখনো। ওই যে বললাম যে একটা কি হয়নি, এই জিনিসটা যখন মনে হয় রাত্রে শুতে পারে কি একটা হলো না, কিন্তু হলো না বলতে ওইটাই হয়নি যে এখন প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমাদের রিহার্সালটা হচ্ছে না, কিন্তু তবু যেহেতু অডিও ভিজুয়ালের মাধ্যমে রিহার্সালটা হচ্ছে, তবু একটা ঠিক আছে, একটা মানসিক শান্তি, যেন কিছুটা হচ্ছে। আর যখন হচ্ছে না, যখন দীর্ঘদিন ধরে আবার যখন বন্ধ, তখন মনে হচ্ছে কি একটা হয়নি, কি একটা সন্ধ্যাবেলাটা মিস হচ্ছে। কাজের মধ্যে থাকলেও ঘড়িতে 8টা বাজলে যে একটা ভেতর থেকে একটা তাগিদ, যে হ্যাঁ এবার ফিরতে হবে, এবার গাড়িটা ঘোরাতে হবে, ক্লাবের দিকে যেতে হবে, রিহার্সাল শুরু হবে, এটাই ভালো লাগা। আর মানে এটাই একটা, আর কি বলবো, মানে আর কিছু সেইভাবে বলার নেই। এবং সেটা আস্তে আস্তে বাড়বে, আমি সেটা বুঝতেও পারছি, এতটা বেশি ইনভলভ হয়ে গেছি এখন। হ্যাঁ, বেশ বেশ বেশ, খুবই ভালো। নতুন করে কিছু বলবো না, না নতুন করে আরো ভাব, যে আসলে ওই ওই মূল মূল জায়গাটাতে তুই এখনো বোধহয় ঢুকতে পারিসনি, কেন কেন ভালো লাগে সেটাও তো জানার দরকার। সেটা তো ঠিক আছে, দেখে ভালো ওকে লাগা, ওকে, প্রথম কথা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, দেখে ভালো লাগা, না কাউকে এটা দেখেছি দেখে ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই তোর মতন করছিস, খুব ভালো। এটা এটা ঠিক ভালো বলতে, এটা ভালো লাগা বলতে পারবো না, এটাকে বলে প্রেমে পড়ে যাওয়া। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কাউকে দেখে প্রেমে পড়ে যাওয়া, এই ধরনের জিনিসটা। এবার তার মানে প্রতি ভালোবাসা মানে বাড়ছে আস্তে নাটকের আস্তে। সঙ্গে, নাটকের প্রেমে পড়েছিস, একাত্ম যে বোধটা সেইটাই, হ্যাঁ, যেটাকে আমায় নিয়ে চলতে হবে। আচ্ছা, ওকে 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 ওকে। আর আচ্ছা, কিছু বিশেষ বলার নেই, বাকি যারা আছেন তারা একটু বিস্তারিত আলোচনা করবেন, সেই আশা রাখলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই আশা রাখ। ধন্যবাদ। খুব ভালো বলেছে সৌভিক। সৌভিকের পর আমি কাকে বলবো? আমাদের সঙ্গে আছে আমাদের পল। পল, তুই একটু বল, কেন তুই তুই তোর যাত্রাটা অনেক পরের থেকেই, এবং নীলোৎপল অনেক পরে এসেছে, এবং এসেই একদম খুব একটা কঠিন রোল, মলাট রোল করেছে, এবং তাতে ও দারুণ রকম ভাবে সফল হয়েছে। সবাই তো পায় না, মানে এটা একটা পলদা, একটা বড় অ্যাচিভমেন্ট যে পলদা এসেই একটা পেয়ে গেছে, এরকম একটা বিশাল অ্যাচিভমেন্ট এটা একটা। সেই নিয়ে আমি একটু হিংসাও করি, যেটা বললাম সবাই হিংসে করিস, ঠিক আছে, তুইও পাবি। বলছি যে পলকে আমি তাহলে বলবো, কেন পলের পথ চলাটা অনেক পরে, কিন্তু একদম উইথে ব্যাং শুরু হয়েছে। তো পলকে আমি বলবো যে পলের কি আত্মানুসন্ধান, কেন হঠাৎ এতদিন পরে নাটকটা শুরু করেছিস, এবং মোটামুটি এখন খুব ভালো রকম ভাবে এগিয়ে চলেছিস, এর পেছনে কারণটা কি, কেন, এটা তুই যদি বলিস। ওভার টু পল। ধন্যবাদ। আজকে এরকম একটা সন্ধ্যায়
আমরা সবাই উপস্থিত হতে পেরেছি, এটা খুব ভালো লাগছে। এরকম একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমি কেন আমার ভালো লাগে অবশ্যই আমি সেই জায়গাটায় আসবো, কিন্তু তার আগে যেটা সঞ্চালক মশাই বললেন, শঙ্করদা কিছু বলছেন, আমার কেটে যাচ্ছে। ঠিক আছে, আমি ওই বিষয়টা তো অবশ্যই ঢুকবো, সেটা নিয়ে তো আমি আমার চিন্তা ভাবনাটা নিশ্চয়ই রাখবো, কিন্তু তার সাথে সাথে আমি মাঝে মাঝে আউট হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তার আগে আমার একটু এই নাটকে আসার আগের পটভূমিকাটা একটুখানি বললে আমার মনে হয় বাকিটা বুঝতে আমার সাথে আপনাদেরও এই যাত্রাটাই সুবিধা হবে। এই জন্যই জাস্ট খুব ছোট্ট করে বলবো, কারণ অনেকেই বলবে সময় খুব অল্প সময়ের মধ্যে বিষয়টাকে নামানো উচিত। প্রথম কথা, আমার এই নাটকের সাথে যোগাযোগটা খুব ছোট্টবেলা থেকে, একদম ছোটবেলা যখন আমার বাড়ির কিছু সদস্যরা ছিলেন যারা নাটকের সাথে যুক্ত ছিলেন, এবং ভাগ্যক্রমে আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়ির নিচের ঘরে নাটকের রিহার্সাল হতো একটি নাটকের সংস্থায়। দুর্ভাগ্যবশত সেই সংস্থাটা এখন আর নেই। সেখান থেকেই আমার নাটকটা দেখা শুরু। তখন যেটা আমার মজার ছিল যে ওই নাটকের রিহার্সাল হবে বলে আমি আগে পড়াশোনাগুলো সেরে নিতাম, এবং ওই নাটকের রিহার্সালের সময় আমি কন্টিনিউয়াস ওইখানে বসে থাকতাম। এবং একটা সময় এমন ঘটনা ঘটতো আর কি, এখন বুঝতে পারি স্ক্রিপ্ট, তখন তো এই স্ক্রিপ্ট দেখে দেখে বলার ব্যাপারগুলো ছিল, তখন আর অনেকে স্ক্রিপ্ট লাগতো না, আমি থাকলে আমি তাদের বলে দিতাম কেউ যদি কোনো জায়গায় আটকে যেত। তো এই জায়গা থেকে আমার নাটকের শুরু। আর নাটকের স্টেজে আমার প্রথম পা দেওয়া যদি বলতে হয় তাহলে অবশ্যই শশাঙ্ক দিয়ে শুরু, কিন্তু তার আগে আমি শিশু শিল্পী হিসেবে ওই সংস্থার সাথে একটি নাটকেই ছিলাম, সেখানে আমার একটি মাত্রই ডায়লগ ছিল। যাই হোক, তো সেটাও যদি শুরু হয় তাহলে অবশ্যই সেটাকে শুরু, এবং সঠিকভাবে নাটককে বুঝে নাটক করা কিন্তু আমার এই যৌতিকেই শুরু, এবং সেখান দিয়েই আমার পথ চলা। এবার নাটক কেন ভালো লাগে বা ভালো লেগেছে, এবং এর সাথে আমি কেন এত মানে ওতপ্রোত ভাবে যুক্ত হয়ে পড়েছি আমি কিভাবে, এইটা যদি এখন আমাকে বলতে হয় তাহলে আমি সবার আগে বলবো আমার কাছে অনেক অপশন ছিল, বিভিন্ন রকমের জায়গা কাজের মধ্যে থেকে বা বিভিন্ন সংস্থার সাথে বিভিন্নভাবে যুক্ত থেকে নিজেকে সময় দেওয়া, বা আর পাঁচটা লোকের মতো যারা আড্ডা মেরে বই পড়ে বা অন্যান্য কোনো কাজ করে আমি কাজটা সেরে সময় কাটিয়ে নিতে পারতাম। কিন্তু এই নাটক যেদিন যখন করতে গেলাম তার আগে থেকে আমাকে নাটক একটা জিনিস নিয়েই টানতো, কারণ আমি প্রচুর নাটক দেখতাম একটা সময়। যখনই সময় পেতাম কোথাও কাজ করতে গেছি আমি গিয়ে একটা নাটক দেখে আসতাম, যেখানে অন্যরা বলতো একটু চা খেয়ে আসি, আমি বললাম তাহলে চাটা খা, আমি আসছি বলে আমি নাটকের একটুখানি দেখে আসতাম। আমার কাছে যেটা ভাল লাগতো সেটা হচ্ছে একটা মানুষ কিছুক্ষণ আগে খুব নর্মাল ছিল, সাধারণ মানুষ হিসেবে এলো, কিন্তু সেই মানুষটা যখনই ওই মঞ্চে গেল সে আর ওই মানুষটি রইলো না, সে একটা মানে তার নিজস্বতাটাকে ছেড়ে আর একটা চরিত্রে উপনীত হলো, এবং সেই চরিত্রটা আবার কিছুক্ষণের পর আবার সেই চরিত্রটা যখন ওই নাটকটা মঞ্চস্থ হয়ে গেল তারপরে আবার সে কিন্তু আবার সেই পুরনো মানুষে ফিরে এলো। এই যে ট্রান্সফার হওয়া একটা মানুষের, এটা আমার কাছে না খুব মানে খুব টানতো যে এটা কি করে সম্ভব, যে কি করে হয়। বা সিনেমাতেও আমি যখন দেখতাম, কারণ সিনেমার এই মানুষগুলোকে তো পর্দার বাইরে দেখার কোনোদিন সুযোগ হয়নি, কিন্তু নাটকের ক্ষেত্রে আমি এগুলো দেখেছি। পরবর্তীকালে নাটক আরো কাছে চলে এলো কখন, যখন আমি অভিনয় করতে শুরু করলাম। অভিনয় করতে এসে যেটা দেখলাম, অভিনয় করাটাই কিন্তু নাটকের একমাত্র কাজ নয়, এর বাইরেও অনেক কিছু আছে, এবং নাটক করতে একটা টিম ওয়ার্ক, একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে নিয়ে এগোবে, একটা চরিত্রকে কিভাবে সাপোর্ট করবে, সেটা আমার কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ মনে হলো, এবং এইটার জন্য আমার মনে হলো নাটক অনেক বেশি মানে কাছের জিনিস। এখান থেকে অনেক নতুন নতুন জিনিস আমি শিখেছি। যেমন শিখেছি কত সহজে কত সুন্দর সুন্দর ভাষার ব্যবহার করা যায়। আমি নিজে এখন ফিল করি আগে কিন্তু আমি এত গুছিয়ে কথা বলতে পারতাম না, এতটা গোছানো ছিল না আমার কথা, কিন্তু আজকে আমি যখন নাটক করছি তখন থেকে আমার নাটকে এমনি মানে ব্যক্তিগত জীবনের কথাবার্তার মধ্যেও অনেক গঠনশীলতা এসছে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাকে নাটক খুব বড় করে দিয়েছে। পাশাপাশি একটা নাটক তৈরি হওয়ার আগের যে প্রিপারেটরি ওয়ার্ক, মানে একটা কোনো কাজ করতে গেলে তার আগে যে প্ল্যানিং গুলো থাকে, সেই প্ল্যানিং গুলো যে কত জরুরি
সেটা আমাদের বাস্তব জীবনে যে কোনো কাজ করতে গেলেও সেটা কিন্তু খুব মানে প্রকট হয়। কাজে আমার মনে হয়েছে যে নাটক এই জন্যই আমার কাছে এত ভালো। নাটক আমাকে মানে ডে টু ডে কাজ করার মানে রোজনামচার ক্ষেত্রেও নাটক কিন্তু অনেক বেশি একটা মানুষকে আরো গুছিয়ে দিতে পারে, আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারে। সেই জন্যই হয়তো আমি নাটকটাকে এত ভালোবেসে ফেলেছি বা নাটকটার সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। এবং যে অ্যাসোসিয়েশনটা, যে মানুষগুলোর সাথে ওঠা বসা, যে মানুষগুলোর সাথে কথাবার্তা, এবং এত তথ্য এখান থেকে নতুন 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 পাই, প্রতিনিয়ত শিখি। এই যে শেখাটা, এই শেখাটা আমার কাছে একটা পাওনা। এই পাওয়াগুলোর জন্যই আমাকে কিছু পেতে গেলে আমাকে দিতে হবে, সেই জন্যই আমি দিই নাটককে। কারণ দিনের শেষে তো আমি একটা মানুষ একদম নিঃস্বার্থভাবে কোনো কিছু করে এটা বোধহয় হয় না। নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ একটা মানুষ তৈরি করার জন্য বোধহয় নাটক একটা সব থেকে বড় উপাদান হতে পারে। একটা নাটক যদি নাটক এই শিল্পের মধ্যে থাকা যায়, তাহলে কিন্তু মানুষ আরো অনেক বেশি নিজেকে তৈরি করতে পারে। এই কটা জিনিসই আমার মূলত মনে হয়। আমি খুব নাট সেলে ব্যাপারটাকে রাখার চেষ্টা করলাম, কারণ আরো সবাই বক্তব্য রাখবে, আমি জানো এখান থেকে আরো অনেক কিছু জানবো। সেই জন্য আর আমি আমার কথাবার্তা বেশি দূর এগোলাম না। আমার কাছে নাটক কিন্তু এটাই। ধন্যবাদ। ভালো বলেছিস, ঠিক কথাই। নাটক থেকে আমরা অনেক কিছুই পাই, নিজেকে তৈরি করা যায়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিজেকে ব্যক্তিগতভাবে অনেক উন্নত করতে পারি, এবং অফকোর্স উই ক্যান স্পেন্ড এ ভেরি কোয়ালিটি টাইম। এটাও একটা বিরাট পাওনা নাটকের কাছ থেকে। তো যাই হোক, খুব ভালো বলেছিস। এরপর আমি বলবো এখানে কি আছে, অশোক আছে। অশোক 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 দেবনাথ, অশোক দেবনাথ আছে তো? হ্যালো, আনমিউট করতে হবে কাকু, আনমিউট করুন। মিউট করা আছে, আপনি আনমিউট করে কথা বলুন। না না, তো এখন হ্যাঁ, অশোক কাকু মিউট করে আছে, অশোক কাকু মিউট করে আছেন। আনমিউট করে কথা বলুন, ওই জন্য আমরা কেউ শুনতে পাচ্ছি না আপনার কথা। অশোক বলছি হোস্ট যিনি আছেন একটু আনমিউট করে দিন না, হোস্ট বা কো-হোস্ট একটু আনমিউট করে দিন। সবাই হয়তো পারবে না, এটা একটুখানি হেল্প করুন এই বিষয়টা। হ্যালো, হ্যালো, নেই তো এখানে, কোথায়? আনমিউট করতে পারছেন না অশোক কাকু মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপাতত ওকে ইয়ে করি আমরা। আমি তাহলে শিউলিকে বলি। হ্যাঁ ঠিক আছে, আমি হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলো বলো, তুমি বলো। হ্যাঁ বলছি, তোমার বলছি প্রীতি আছে আসলে, এটা পাচ্ছিলাম না, ছেলের কাছে গেলাম তাই হলো। হ্যাঁ ঠিক আছে, বলো। তুমি ক্যামেরাটা সেট করো, তোমার মুখটা সেট দেখা করছি। যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ একদম। আচ্ছা বলছি, আমি বলছি তার আগে, প্রীতি তো আমার সহকর্মী, সহধর্মিনী, প্রীতি 2-1 মিনিট বলছে, তারপরে আমি বলছি। ঠিক আছে বলো, তাই বল। বলো। হ্যাঁ, আমি যৌথিকেরই একজন নাট্যকর্মী। আর আমি, আপনি উৎপলদা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, উৎপলদা বলছিলেন যে নাটক এবং আমি, মানে নাটক কেন করি বা কেন ভালো লাগে। নাটক আমি ছোটবেলা থেকে অল্প অল্প করতাম, কিন্তু সেরকম ভাবে শিক্ষা আমি পাইনি। আমি এসেছি বেশি দিনও নয় যৌথিকে, আর উৎপলদার কাছে আমি অনেক কিছু শিখেছি এবং আরো শিখবো। সেই জন্য নাটক ভালো লাগে বলেই আমি এখানে এসেছি। এবং কিভাবে মঞ্চে দাঁড়ানো এবং কথোপকথন কিভাবে এবং অঙ্গভঙ্গি কিভাবে চালনা, সেই সম্বন্ধে জ্ঞান আমি অনেকটাই শিখেছি এবং আরো শিখতে চাই। এই জন্যই আমার নাটক ভালো লাগে
এবং নাটক করছি বলেই আমি উদ্যোগ নিয়ে উৎপলদা বাবুর কাছে আমি শেখার আগ্রহ জানাই এবং ভবিষ্যতেও আমি তাই করব। এই জন্য আমি নাটক ভালোবাসি বা নাটক করি। আর কিছু আমি বলতে পারছি না। আমি ধন্যবাদ। হ্যাঁ, এবার আমি একটু বলি। হ্যালো উৎপলদা। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, বলছি যে আমার তো নাটকে এমনি মানে এমনি বয়স তো অনেক দিনই হলো, নাটকও অনেক দিন হয়েছে। তো নাটক আমি এখানে আগে মানে চাকরির আগে এখানে দু এক জায়গায় করতাম, এই চুচুড়াতে। তারপর আমি কর্মস্থলে চলে যাই আমাদের হিন্দুস্তান কেবলসে, চিত্তরঞ্জনে। তো সেখানে বাচ্চাদের একটা ক্লাব ছিল, মণিমেলা, কচি কাচাদের নিয়ে। তো সেখানে ওদের ওই নাচ গান নাটক এই সমস্ত হতো। এবার নাটকের ব্যাপারে উৎসাহটা কিভাবে আরো বেশি এলো সেটা নিয়েই বলছি। তো সেখানে নাটকের দায়িত্ব আমার উপরে দেয়া হতো। তা আমি ওই রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী হতো, সেখানে রবীন্দ্রনাথের নাটক করানো হতো। এবার আমি রবীন্দ্রনাথের ছোট ছোট নাটক পেয়ে করাতাম। এমন হলো যে 30 বছর ধরে ওখানে ছিলাম, শেষে রবীন্দ্রনাথের আর সেরকম নাটক পেতাম না। তখন ওই যে কবিতা যে আছে, জুত আবিষ্কার, এই ধরনের কবিতাগুলোকে আমি তখন নাট্যরূপ দিয়ে বাচ্চাদের করাতাম, এই ছোট করে 10-15 মিনিটের মধ্যে। তা ওটা একটু সাহস বেড়ে গেল এবং ওখানকার যারা সাহিত্যিক তারা আমাদের আবার কি ভুল হচ্ছে সেগুলো সব বলতো। তো যাই হোক, সেগুলো আবার সংশোধনও হতো। এইভাবে নাটকের একটা শিক্ষা শুরু হলো। হয়ে ওখানে করতাম, আমি নিজে করতাম না, কিন্তু ওখানে ওদের করাতাম। নাটকের প্রতি আগ্রহ ছিল এবং আসেও। তা আমার কাছে মনে হয় যে সাহিত্যের মধ্যে গদ্য, পদ্য, কবিতা, নাটক, সাহিত্যের মধ্যে নাটকও পড়ে। তা যারা সাহিত্য করে তারা মন থেকেই করে। একজন যে ছবি আঁকে সে মন থেকেই ছবিটা আঁকবে, তাহলেই ছবি আঁকাটা হবে। যে ছবি আঁকতে পারে না সে কিন্তু পারে না, তাকে জোর করালেও হবে না। তেমনি সাহিত্যের ব্যাপারে কিছু লেখালেখি বা কিছু করার চেষ্টা যদি মন থেকে না করি সেটা হবে না, হতেই পারে না। নাটকের ক্ষেত্রেও তাই। আমি নাটক মানে ভালোবাসাটা ওইভাবেই এলো। এবং যাই হোক, তখন আগেকার যে নাটক করতাম আমার ভুল ভ্রান্তি ছিল, তখন শুধু সংলাপের উপর দিয়েই নাটকটা করতাম। কিন্তু সংলাপ বললেই তো নাটক নয়। আমার কাছে যেটা মনে হয় যে যে কোনো একটা চরিত্র করলে সেই চরিত্রে যে চরিত্রায়ন করার জন্যে সে সংলাপের সঙ্গে তার মনের যে বিকার সেটা উপস্থাপন করাটাই আমি মনে করি নাটক। যে আমি যদি নেতাজি সুভাষচন্দ্র অভিনয় করি তাহলে আমি তাকে নকল করতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র কে ছিলেন সেই চরিত্রের মধ্যে ঢুকতে হবে। তখন আমি অশোক দেবনাথ নয়, নেতাজি সুভাষচন্দ্র এই চরিত্রের মধ্যে যদি ঠিক মতো ঢুকতে পারি তাহলেই আমার নাটক করা সার্থকতা, যে কোনো চরিত্রে। এবার আমি বাইরে বাইরে যে বিভিন্ন জায়গায় নাটক করতাম বা করাতাম সেখানে কিন্তু ঠিকমতো শিক্ষা পাইনি। নাটকের শিক্ষা হচ্ছে গ্রুপ থিয়েটার। যখন আমি চাকরি ছেড়ে আমি চুচুড়ায় আবার আসি, তখন প্রথম আলাপ হলো আরোহী দলের সঙ্গে। সেখানে আমি 1 বছর ছিলাম সে গ্রুপ থিয়েটারে, সেখানে কিছুটা শিখলাম। ওদের গানেরও একটা ইয়ে ছিল নাটকের সঙ্গে, সেখানেও করেছি, অনেক জায়গায় শো করেছি, সেই শিক্ষাটা হলো। এইবার আমি যখন যৌথিকের সঙ্গে আমার যোগাযোগ হলো প্রায় 6-7 বছর ধরে, তখন এও গ্রুপ থিয়েটার এবং উৎপল বাবুর কাছে এসে যে নাটকের মানে গ্রুপ থিয়েটার সম্পূর্ণ আলাদা। আমি মনে করি যে নাটক করলে গ্রুপ থিয়েটারের মধ্যে দিয়েই করলে তবেই তার বিকাশ হয়। তা আমার ক্ষেত্রেও তাই। আমি নাটক যে 30 বছর ধরে করেছি, আমি মনে হলো কিছুই শিখিনি। এখনো যদি এবিসি শিখি তাহলে গ্রুপ থিয়েটার করেই শিখছি, যেটুকু পারি। মানে আমার মনে হচ্ছে এটা একটা অঙ্গ, এবং নাটককে মনে ভালো না বাসলে এটা হয় না। আমরা যেমন আয়নায় আমাদের প্রতিফলন দেখি, নাটক হচ্ছে জীবনের প্রতিফলন। মানে জীবনকে আমরা এইভাবেই দেখি। আর নাটক হচ্ছে গণমাধ্যম, গণচেতনা। আগেকার দিনে নাটকের মাধ্যমে অনেক চেতনা আসতো। আমরা অনেকেই এখনকার দিনে প্রগতি যুগে নাটক আমরা খুবই কম দেখি,
সেরকম লোক পাঠকও কম আছে, দর্শকও কম আছে, কিন্তু তার মধ্যেও যারা নাটক নিয়ে এগিয়ে যাচ্ছে, নাটক করছে, অনেককেই দেখি মাঠে বসে আছে হাজার হাজার লোক, কিন্তু পাশেই রবীন্দ্র মঞ্চ, রবীন্দ্র ভবন, সেখানে কিন্তু নাটক হচ্ছে, যাচ্ছে না। এই যে যাচ্ছে না তাদের ইচ্ছাটা নেই, কিন্তু যাদের ইচ্ছা আছে তারা কিন্তু যাবে। আমার বক্তব্য হচ্ছে ইচ্ছাটা, এই নাটক ভালো লাগা বা আত্ম অনুসন্ধান যেটা, এই ইচ্ছাটা না থাকলে হবে না। সেইভাবেই নাটককে আমরা ভালোবাসি বা চেষ্টা করি। নাটক শেখা অনেক কিছুই আছে, এখনো শিখবো, এবং আপনাদের সংস্পর্শে এসে আমি খুবই ধন্য। এখানে আর কিছু বলতে চাই না। এবং শঙ্করবাবু তো আছেনই, ওনার লেখা যে নাটক হয় এবং নাটকের ওনার যে লেখনী আছে, সেটা মানে এই যে ডায়লগ সংলাপগুলো এত সুন্দর, শশাঙ্ক নাটকে যে সংলাপগুলো দেখেছি এত সুন্দর, মানে প্রাঞ্জল, যে সত্যি অভিনয় করেও শুধু নাটক করলে হবে না, নাট্যকারদেরও একটা সম্মান দরকার, মানে দেয়া দরকার আমি মনে করি। ঠিক আছে, উৎপল বাবু আপনাকেও তো জানালাম, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো বলেছো অশোক। আসল কথা মূল ইয়েটা একটু একটু মানে পাশ দিয়ে চলে গেল, যে কেন যে নাটক করছো, তাহলে নাটক করছো তুমি কি ভালোবাসার জন্য? ভালোবাসাটা কেন? এই কেন কেন করতে করতে মূল জায়গাতে যাওয়াটা বোধহয় আমাদের একটু দরকার। যাই হোক, খুব ভালো বলেছো, নিজের মতো করে বলেছো, তোমার থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে এবার আমি তাহলে শিউলিকে বলি। শিউলি বল, কেন তুই নাটক করিস? নাটক সম্পর্কে তোর বর্তমানে কি তোর মনোভাব, কি ভাবিস, এইটা নিয়ে একটু আমাদের সঙ্গে শেয়ার কর। প্রথমত বলি, এতক্ষণ আমি যা শুনলাম, যেমন জেঠু বললেন প্রথমে, অনেক কিছু জানলাম। জেঠুর কাছে যখনই শুনি অনেক সমৃদ্ধ হই, এটা আমরা জানি, আমরা সবাই জানি জেঠুর কাছে একটুখানি বসলেই অনেক কিছু জানা যায়। আর আজকের মিটিং এ আমার প্রধান আগ্রহ ছিল যে শঙ্কর কাকু আছেন, মামা আছেন, এবং স্বপনাঢ্য মহাশয়, ওনার সাথে আমার পরিচয় নেই, উনিও আছেন এবং জানি উনি অনেক অভিজ্ঞ। এদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারবো, শুনবো, এটা আমার আগ্রহের মূল বিষয়বস্তু ছিল আজকে। আর আমরা মাঝে সেই ফোনে যখন কথা বলতাম, শঙ্কর কাকু মাঝে মাঝে কথা বলতেন, অনেক কিছু জানতে পারতাম, ভীষণ ভালো লাগতো। তো সেখান থেকে আমাদেরও কিছু বক্তব্য বা আমাদের ভালো লাগা মন্দ লাগা বা সেখান থেকে কিছু চিন্তা ভাবনা আমাদের শেয়ার করার কথা, সেভাবে কিছু আমি ভেবে উঠিনি, কিন্তু যেটা আমার মনে হয় সাময়িকভাবে সেটাই আমি আজকে একটু বলার চেষ্টা করছি। যে তার মধ্যে অশোক কাকু বা পল, সৌভিক, এরাও যেগুলো বললো সেগুলো কিছু কিছু পয়েন্ট সত্যি আমার হলো, আমার ক্ষেত্রে সেগুলো একদমই সত্যি। তো আমি প্রথমে বলি নাটক কেন করি, সেটার থেকে বড় কথা নাটক কেন ভালো লাগে সেটা আমার মনে হয় আগে আমার বলা দরকার। কারণ আমি নাটক অনেক দিন থেকে, মানে ছোটবেলা থেকে আমি নাটক দেখতে ভালোবাসি। হয়তো দেখেছে খুব কম, সুযোগ হয়েছে কম, কিন্তু মায়ের সাথে ছোটবেলায় আমি নাটক দেখতাম। বড় হয়ে বিয়ের পরে এখানে চুঁচুড়ে এসে তো আমি প্রচুর নাটক দেখেছি, তখন আমি নাটক করতাম না, কিন্তু দেখতাম, দেখতে ভালো লাগতো। কারণ নাটক এমন একটা সাহিত্য যেটাকে পড়া নয়, দেখা যায়। এটা প্রথম একটা আমার ভালো লাগে যে সাহিত্য তো আমরা পড়ি, পড়তে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এটা তার সঙ্গে সঙ্গে দেখাও যায়। মানে যখন কোনো নাটককার একজন একটা নাটক লেখেন, তখন তার সঙ্গে সঙ্গে একজন ডিরেক্টর সেটাকে কিন্তু চোখের সামনে তুলে ধরেন, মঞ্চে তুলে ধরেন। আর নাটকের যেমন বিভিন্ন ভাগও আছে, যেটা আমরা জেঠুর কাছেও কিছুটা শুনলাম, বা আমরা নিজেরাও সবাই জানি, এখানে এমন কেউ নেই যে জানে না। যেমন সামাজিক নাটক বলি বা পৌরাণিক নাটক, এরকম বিভিন্ন ধরনের বিয়োগান্তক বা মিলনান্তক, যাই হোক, সব নাটকেরই কিন্তু কিছু নাটকের কিন্তু উদ্দেশ্য থাকতো, মানে যেটা আমরা পুরোনো দিন থেকেই দেখে আসছি, পৌরাণিক কাল থেকেই দেখে আসছি। যে যেমন এক সময় হতো যে সামাজিক কিছু সমস্যা নিয়ে তুলে ধরা হতো, যেমন বহু বিবাহ রদ, তারপরে সতীদাহ প্রথা রদ হবে, কি কোনো একটা বিপ্লব, যেমন নীল বিদ্রোহ নাটকটা যেরকম, এই সমস্ত নাটকের মাধ্যমে সেই উদ্দেশ্যগুলো পালন করার উদ্দেশ্যমূলক নাটকও কিন্তু ছিল, যেগুলোর মাধ্যমে কিন্তু এই উদ্দেশ্যগুলো সাধন করা হতো। কিন্তু প্রতি মুহূর্তে আমরা আজও দেখি নাটকের মধ্যে কিন্তু সেই উদ্দেশ্য আজও রয়েছে, কিন্তু উদ্দেশ্যটা পাল্টেছে, সময়ের সাথে সাথে উদ্দেশ্যটা পাল্টেছে। প্রত্যেকটি নাটকের মধ্যে আমি দেখতে পাই তার মধ্যে যেমন শৈল্পিক দিকও আছে, সাংস্কৃতিক দিকও আছে, কিছু কিছু উদ্দেশ্যও থাকে।
যেমন আমি এই শঙ্কর কাকুর দুটো নাটক তুলে, যেমন বোঝাপড়া কি ফল্গু ধারা নাটক যখন দেখছি, দেখতে দেখতে একটা জিনিস মনে হচ্ছে কত ছোট ছোট ব্যাপার তুলে উনি বুঝিয়ে দিলেন যে একটা পরিবারের সম্পর্ক কত সুন্দরভাবে রাখা যায় এই ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখলে। উনি কিন্তু সমাজের এই দিকটা তুলে ধরে সবাইকে শিখিয়ে দিলেন বিষয়টা। আবার এটাও সত্যি, আগে যখন আমরা কোনো পৌরাণিক নাটক দেখতাম, মানে ছিল নাটকগুলো, তখন সেটা পুরাণ কথা অনুযায়ী সেটাকে লেখা হতো বা সেটা সেইভাবেই নাটকটা হতো। কিন্তু বর্তমানে যেগুলো যখন লেখা হয় বা দেখানো হয়, যেমন আবার সেই আমি যেহেতু শঙ্কর কাকু এখানে উপস্থিত আছেন, ওনার নাটক ধরেই বলছি, উনি চাঁদ সদাগর নিয়ে যে নাটকটা আমি দেখলাম ওনার, সেখানে দেখলাম উনি চাঁদ সদাগরে কিন্তু সেই তথাকথিত ভিলেন বানিয়ে কিন্তু তিনি দেখানো, ওখানে দেখিয়েছেন একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি থেকে দেখিয়েছেন যে এখানে চাঁদ সদাগরের একাকিত্ব, তার যে বিপন্নতা বোধ, তার যে একা হয় তার সেই সমস্যাগুলো, যেখানে তিনি একদম একা লড়াই করছেন, কেউ তাকে বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না, সেই জায়গাটা যে তুলে ধরা, এটা অদ্ভুত লেগেছে আমার। এই সব মানে প্রতি মুহূর্তে যেন নাটক আস্তে আস্তে আধুনিক হচ্ছে, মানে সময়ের সাথে সাথে তার উদ্দেশ্য পাল্টাচ্ছে, তার পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনটা দেখতে আমার ভীষণই ভালো লাগে। যেমন আগে প্রহসন ছিল, মধুসূদনের প্রহসন আমরা জানি যে একসঙ্গে অনেক বিয়ে করার যে বুড়ো শালিকের ঘাড়েরও এরকম, কিন্তু আজও সেই প্রহসন হয়, কিন্তু প্রহসনের কারণ বা উদ্দেশ্য কিন্তু পাল্টে গেছে। এই কারণে নাটক আমি যত দেখি তত আমার ভালো লাগে। এবার নাটক দেখতে দেখতে খুব স্বাভাবিকভাবেই নাটক করার ইচ্ছেটাও মনের ভেতরে তৈরি হয়ে যায়। আর আমি একটা নাটক খুব অল্প বয়সে বিয়ের আগে করেছিলাম, কিন্তু সেটা ঠিক নাটক করা বলে না, দুই একটা ডায়লগ বলে বেরিয়ে আসা। নাটক কিভাবে শিখতে হয় কি কিচ্ছু আমি শিখিনি, প্রথম শিখলাম আমি মামার কাছে, উৎপল মামার কাছে। উনি মানে হাতে ধরিয়ে শেখানো যাকে বলে, উনি কিন্তু আমায় শেখালেন। তখন আমি বুঝলাম অভিনয়টা কিন্তু আমার, অভিনয় করতে ভালো লাগে, অভিনয় করি, ব্যাপারটা এরকম নয়। প্রতি মুহূর্তে যে কত কিছু শেখার আছে, খুঁটিনাটি আমি ওনার কাছ থেকে শিখলাম। আমি উচ্চারণ করা শিখলাম, আমি ভেতর থেকে শ্বাস নিয়ে কিভাবে কথা বলতে হয়, মানে প্রতি মুহূর্তে উনি আমাকে শেখালেন কিভাবে নাটকটা শিখতে হয়। এবং আমি জানি আমি 1% এখনো শিখতে পারিনি। এবং যখন কোনো চরিত্র, যখন আরেকটা জিনিস আমি বুঝলাম, নাটক করতে গেলে যে দুটো জিনিস ভীষণ দরকার, সেটা হচ্ছে পরিশ্রম করার মানসিকতা, আরেকটা হচ্ছে আবেগ। এই দুটো ছাড়া আমি দেখলাম নাটক কখনো করা সম্ভব নয়। প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে আমাকে, এবং মামা তো কি পরিমাণ পরিশ্রম করে সেটা দেখে আমি মাঝে মাঝে ভাবি এত কি করে শেখান। আমি ক্লাসে পড়াতে গিয়ে পরপর 3টে ক্লাস নিলে হাঁপিয়ে যাই, সেখানে উনি ঘন্টার পর ঘন্টা উনি একই জিনিস শিখিয়ে যাচ্ছেন, আমরা পারছি না, শিখিয়ে যাচ্ছেন। আমি ওনার ধৈর্যের সত্যি আমি মানে গড় করি ওনার ধৈর্যকে এবং ওনার পরিশ্রমকে। সেই তুলনায় আমাদের পরিশ্রম অবশ্যই কম, কিন্তু তাহলেও বলবো যে পরিশ্রম ছাড়া কিন্তু অভিনয় শেখা যায় না, আর তার সঙ্গে ভীষণ একটা আবেগ দরকার। আর এই দুটো মিলে আরেকটা জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে সেই গ্রুপ, যেটা পল বলছিল যে একটা পরিবারের মতো পাওয়া যায়, তারা খুব নিজের, খুব কাছের হয়ে ওঠে, যেটা আমি অন্য কোনো গ্রুপের মধ্যে অন্য কোথাও গিয়ে কিন্তু পাইনি। এটা একটা অনেক বড় ব্যাপার আমার কাছে। আর অভিনয় করার একটা বড় কারণ আমার কাছে হচ্ছে, যেটা মামা বারবার বলছেন যে অভিনয় কেন করি বা নাটক কেন করি, তার কারণটা আমি একটু খুঁজেছি বা নিজের মধ্যে সেটা, মানে ওই কারণেই হয়তো নাটক করা। আমার কাছে এটা একটা ইচ্ছে পূরণ, মানে নাটক করাটা ইচ্ছে পূরণ, মানে নাটক করছি ইচ্ছে পূরণ নয়, পূরণ সেটা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি বিভিন্ন চরিত্রের মধ্যে ঘুরে বেড়ানো। আমি একটাই চরিত্র নেই, আমার যে যে চরিত্র ভালো লাগে, যেরকম আমি হতে চাই সেই চরিত্র। আমি কখনো রানী হতে চাইছি, আমি কিন্তু রানী কিছুক্ষণের জন্য হলেও হয়ে গেলাম, এবং এখানেই শেষ নয়। আমি চাইছি কোনো কিছু কাউকে মুখের ওপর বলতে, প্রতিবাদী ভাষায়, আমি কিন্তু বলতে পারছি না, কিন্তু নাটকের চরিত্রের মধ্যে থেকে আমি অনায়াসে সেই কথাগুলো বলে দিতে পারলাম পুরো সমাজকে, যে আমি এটা বললাম, এর কারণে এটা বললাম। এটা একটা বড় ইচ্ছে পূরণ, আমার স্বপ্ন পূরণও বলা যায়। এই কারণে নাটক আমাকে ভীষণভাবে টানে, এবং এর শেখার তো শেষ নেই। আমি ভীষণভাবে শিখছি, এবং এটা একটা প্রকাশের মাধ্যম, নিজেকে প্রকাশের মাধ্যম। এবং কখনো আমি জানোই তাই হয়েছে, আমি যে অভিনয় করি তাতে যে রামদেবী হলাম, আমি 75 বছরের একজন বৃদ্ধার কিন্তু অভিনয় করলাম, 70 বছরের বৃদ্ধার অভিনয় কিন্তু করলাম। আমার মেকআপ, আমার অভিনয় এবং আমাকে যেভাবে শেখানো হলো সেই অনুযায়ী কিন্তু আমি একজন 75 বছরের বৃদ্ধা হয়ে গেলাম। আবার আমি 20 বছরের তরুণী নই, কিন্তু আমি অভিনয়ের মাধ্যমে সেই 20 বছরের তরুণীও কিছুক্ষণের জন্য হয়ে গেলাম, এবং দর্শক সেটা মেনেও নিল। দর্শকরা যখন মেনে নেয়, হাততালি দেয়, এই উষ্ণতাটা পাবার জন্যই বোধহয় আমরা এই নাটকগুলো করি। যখন নাটক শেষ হওয়ার পর পর্দাটা খোলা হয়, তখন যখন সবাই হাততালি দিয়ে আমাদের উষ্ণ অভিনন্দন জানায়, তখন মনে হয় সত্যি আমি জীবনে কিছু করছি, কিছুটা হলেও সার্থক। এবং এই সার্থকতার পেছনে আমার সব থেকে বড় ভূমিকা মনে হয় মামার, যেটা আমি কোনোদিনই সারা জীবনে ভুলতে পারবো না। প্রতি মুহূর্তে উনি যেভাবে শিখিয়েছেন সেটা ভোলার নয়, বা সেটা আমি প্রতি মুহূর্তে অনুভব করি।
আর আরেকটা জিনিস বলি, নাটকের ক্ষেত্রে আরেকটা জিনিস আমার মনে হয়েছে, যেটা হচ্ছে যখন স্মার্টফোন এলো, প্রথম স্মার্টফোন আসছে, আস্তে আস্তে নেট প্যাক গুলো লোকের অনেক বেশি নিতে শুরু করেছে, অনেক কিছু তারা দেখছে, একটা পরিবর্তন আমি দেখলাম, যেটা হচ্ছে মানুষ ব্যক্তিগত বিনোদনের দিকে কিন্তু ঝুঁকছে। সিনেমা হলগুলো রমরমিয়ে চলতো, কিন্তু আমরা দেখেছি সিনেমা হলগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। তার মানে কি, সবাই একসাথে যে বিনোদনটা করতো সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সবাই কি করছে, ঘরের কোণে একটা স্মার্টফোন নিয়ে হয় সিনেমা দেখছে, নয় সিরিয়াল দেখছে, নয় একটা মজার ক্লিপিং দেখছে, কিছু একটা করছে। কেউ কিন্তু সবাই মিলে যে দেখা সেই বিনোদনটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু এইখানে একটা ব্যতিক্রম কিন্তু নাটক। এইরকম অবস্থাতেও যখন আমরা নাট্য উৎসবগুলো করলাম, আমাদের প্রেক্ষাগৃহ কিন্তু ভর্তি ছিল। তার মানে নাটক কিন্তু সেই ডিজিটাল মাধ্যমকেও হারিয়ে দিতে বাধ্য করেছে। যদিও অশোক কাকু বললেন যে লোকজন কিছুটা কম হচ্ছে, কিন্তু আমি দেখেছি যদি যারা নাটক ভালোবাসে তারা কিন্তু আজও অন্য কিছুর পরিবর্তে নাটককে ছাড়ে না। যারা ছাড়তো তারা আগেও ছাড়তো, কিন্তু যারা একসময় সিনেমা দেখতে কিন্তু হলে লোক ভিড় করতো, তারা কিন্তু সিনেমা দেখতে হলে আর ভিড় করছে না। তারা ওই ডিজিটাল মাধ্যমে বা স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসে যা করার করছে, এবং সেটা একা একা করছে। কিন্তু নাটক যখনই হচ্ছে তখন কিন্তু, এবং আমি নিজে দেখেছি, আমি নাটক ভাবতে গেলে কিন্তু আমি প্রেক্ষাগৃহ এবং মঞ্চ, সেটা ছাড়া আমি নাটক ভাবতে পারি না। আমার মনে হয় যেহেতু আমি একজন নাট্যপ্রেমী, অন্য নাট্যপ্রেমীরাও নিশ্চয়ই আমার মতো করেই ভাবে। তার মানে নাটকের এতখানি ক্ষমতা আছে যে আজও সে এইভাবে টিকে আছে, এবং আমি জানি ভবিষ্যতেও এটা টিকে থাকবে। অন্য কিছু হারিয়ে গেলেও নাটক কিন্তু হারিয়ে যাবে না। এই সমস্ত অনেকগুলো কারণ থেকে আমার এটা মনে হয়েছে। এবং প্রথম যে মানে প্রধান যে কারণ, আরেকটা ব্যাপার আমি বললাম না, নাটকের আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয়েছে সেটা যে রিস্ক ফ্যাক্টর। অন্য কিছুতে কিন্তু এত রিস্ক ফ্যাক্টর থাকে না, নাটকের রিস্ক ফ্যাক্টরটা কিন্তু আলাদা। বাকিগুলোতে লাভ ক্ষতির ব্যাপারটা থাকে, কিন্তু নাটকের ক্ষেত্রে আমি দেখেছি রিস্ক ফ্যাক্টর কতগুলো থাকে যেগুলো আবার অন্য কিছুতে থাকে না। যেমন ডায়লগ ভুলে যেতে পারি, লাইটটা জ্বললো না, মিউজিকটা চললো না, এই ঘটনাগুলো ঘটতে পারে। কিন্তু এই রিস্ক ফ্যাক্টর গুলোর জন্য আমাদের পরিশ্রমটা অনেক বেশি করতে হয়, আমাদের অনেক নিষ্ঠার সাথে অনেক রিহার্সাল করতে হয়, যেগুলো অন্য কোনো মাধ্যমে কিন্তু একটা সিরিয়াল হচ্ছে কি সিনেমা হচ্ছে, হাজারবার রিটেক হচ্ছে, তাদের হয়তো পরিশ্রমটা আমার মনে হয়, তাদেরও পরিশ্রম আছে, তাদের পরিশ্রমকে ছোট করছি না, কিন্তু আমাদের পরিশ্রমটা আমার মনে হয় অনেক বেশি নিষ্ঠার সঙ্গে করতে হয়। কারণ আমাদের ওয়ান টেক, সেখানে ভুল হওয়া মানে কিন্তু ভুল হয়ে গেল। কারণ আমি একটা নাটক দেখেছি চন্দননগরে, আমাদেরই নাটক, যেটা কাকুরি লেখা, ওই রাগ হংসধ্বনি যে নাটকটা, সেইটা হতে হতে আমি তখন দর্শক আসনে ছিলাম, যার জন্য আমি ওইটা ফিল করতে পেরেছি সমস্যাটা কি হলো। অডিওটা খারাপ, অডিও সিস্টেমটা খারাপ হয়ে গেছিল বলে ফোনে বাজানো হয়েছিল গানটা, যে গানটা ছিল, যার ফলে কি হচ্ছে সেই ইম্প্যাক্টটা কিন্তু আসেনি। কারণ আমি ওই নাটকটা অন্য জায়গা, অনেক জায়গাতেই দেখেছি, ওইখানে হয়তো সেটা তৃতীয়বার বা চতুর্থবার দেখছি, আমি দেখলাম সেই মুহূর্তটা তৈরি হলো না। সেই মুহূর্ত যে উচ্চতায় যাওয়ার কথা, ওই সাউন্ড সিস্টেমটা গন্ডগোল করলো বলে ওই আওয়াজটা কিন্তু সেই জায়গায় তাকে নিয়ে যেতে পারলো না। ব্যাপারটা চালিয়ে দেওয়া গেল, কাজ চালিয়ে দেওয়া গেল, কিন্তু সেই জায়গাতে দর্শকদের যে জায়গাটা মনের মধ্যে তৈরি হওয়ার কথা সেটা কিন্তু তৈরি হলো না। কারণ সেই জায়গাতে আমি দর্শকের জায়গা থেকে ব্যাপারটা দেখেছি। এই কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু তা সত্ত্বেও নাটকে লোক কিন্তু আজও হয়, আজও নাটক দেখার জন্য চুচড়ো লোকরা তো নাটক দেখার জন্য পাগল, এখনো তারা দেখে, তাদের জায়গা মতো পৌঁছলে, তাদের কান পর্যন্ত পৌঁছলে তারা দৌড়ে আসে নাটক দেখতে। আর আমার নাটক করার কারণ হচ্ছে, যে বললাম, ইচ্ছে পূরণ, বিভিন্ন চরিত্রের মধ্যে ঘোরা, বিভিন্ন চরিত্র হয়ে ওঠার চেষ্টা করা, সেই চরিত্রকে বুঝতে শেখা। এবং এই বুঝতে শেখাটাও কিন্তু আমাকে মামাই শিখিয়েছেন, যে তুই দেখবি, এটা তুই ভাব, এটা তুই নানান ভাবে উদাহরণ দিয়ে দে, তুই তাহলে এইভাবে ভাব, তুই তাহলে এটা দেখ, এই জন্য কিন্তু এটা হচ্ছে, তাহলে তুই এটা কিরকম ভাবে করবি, এইভাবে বুঝিয়েছেন। এবং আমি চেষ্টা করি সেইভাবে বুঝে সেই জিনিসটা করতে। এবং আমি দিন শেষে আমি দেখি আমিও একটা অন্য মানুষ হয়ে উঠলাম, এবং সেই জায়গাটা আমাকে কোথাও একটা স্বপ্ন পূরণে সাহায্য করে। এই জায়গা থেকে আমি নাটক করতে ভালোবাসি, নাটক দেখতে ভালোবাসি, এবং নাটক আমি ভীষণ ভালোবাসি। সময় হয়তো অনেক দায়িত্ব পালনের জন্য, অনেক কোনো কারণে হয়তো নাটকে আমি সময় কম দিতে পারবো বা দিতে পারছি, কিন্তু নাটকের প্রতি ভালোবাসা কিন্তু আমার কোনোদিন শেষ হবে না, বা নাটক ছেড়ে আমি থাকতে পারবো না। এইটুকুই, ধন্যবাদ। কেবলি ইউ হেট দ্য ডেক, মানে একদম সঠিক কথাটাই বলেছিস। অ্যাকচুয়ালি এটা আমারও মানে মতামত, বা আমারও প্রধান কারণ হচ্ছে এই ইচ্ছা পূরণ। জীবন তো একটাই, জীবন একটাই, এবং মানুষ তার পরিণতি একটাই, কিন্তু বিভিন্নতার মধ্যে বিচরণ করা একমাত্র এই ইচ্ছা পূরণটা বোধহয় নাটকই এর মধ্যেই হয় সম্ভব। হ্যাঁ, এই নাটকের মধ্যেই হয়। এই নাটকের মধ্যে হওয়াটা এইটাই হচ্ছে বোধহয়
অন্যতম প্রধান কারণ আমি এই সমস্ত মানে সমাজকে কিছু আমি দিচ্ছি, আমি শেখাচ্ছি, আমি একটা বিনোদন করছি না, প্রথমে নিজে বিনোদন পাচ্ছি। এই যে এটাই কিন্তু একদম প্রথম কথা। আমি নাটক করে আমি পয়সা পাই না, আমি নাটক করে একটা বিশাল একখানা ম্যাগসেসে পুরস্কার পাইনি, আমি কিছুই পাই না, কিন্তু আমার অনেক বাধা বিপত্তি আছে। কিন্তু তারপরেও পাগলের মতন এই নাটক করার একটাই প্রধানতম কারণ হচ্ছে এই ইচ্ছা পূরণ বা এই বিচরণ, এই বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরা। যে কথাটা তুই খুব ভালো বললি, যেটা আমি করতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম, জীবনে এটা উপলব্ধি করতে চেয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে আমি ব্যক্ত করতে পারলাম, আমি জানাতে পারলাম। এটাই হচ্ছে বোধহয় আমারও প্রধানতম কারণ। এনিওয়ে, যাই হোক, আমার কথাটা এখন থাক, আমি আরো অনেকে আছে। প্রথম কথা, বড় কথা যে শঙ্করদা আছেন তো? হ্যালো, আছি তো। হ্যাঁ আছি। হ্যাঁ, শঙ্করদা আছেন। শঙ্করদার কথা আমরা শুনবার জন্য উদগ্রীব আছি, কিন্তু তার আগে আমরা একটু ছেড়ে নিই। আমি এর নেক্সট বারে আমি তাহলে ডাকছি কাকে? উজ্জ্বল আমাদের, আমি উজ্জ্বল মানে টুটুন, আমার ভাই, দীর্ঘদিনের আমার সঙ্গে সহযাত্রী, বহু একসঙ্গে আমরা নাটক করেছি। আমার বোধহয় সবচেয়ে পুরনো আমার সতীর্থ। তো উজ্জ্বলকে বলবো বা ওরফে টুটুনকে বলবো যে তার ভিউজ, তার মতামত, তার চিন্তা ভাবনা আমাদের সঙ্গে। প্রথমে বলি, নাটককে প্রথমে ভালো লাগাটা শুরু হয় একবারে ছোটবেলা থেকে। আমাদের বাড়িতে তখন দুর্গাপুজোর পর নাটক হতো, আর আমার জ্যাঠামশাই বাড়ির সব ছেলে মেয়েদের নিয়ে নাটক শেখাতেন, এবং সেখানে মেয়েরা ছেলেদের চরিত্র করতো। তো যাই হোক, এইরকম একটা নাটক, সেটা হচ্ছে সীতা নাটক হচ্ছে। তো তখন আমি কত হবে, বোধহয় 1-এও পড়ি কিনা সন্দেহ। তো আমার বেশ মনে আছে, মা আমাকে ছেড়ে দিল, দৌড়তে দৌড়তে আমার জ্যাঠামশাইয়ের বাড়িতে গিয়ে ঢুকলাম। ঢুকে প্রথম ধাক্কা খেলাম দরজার একটা কর্নারে, কপালটা ফেটে গেল। রিহার্সাল বন্ধ করে সবাই আমাকে হসপিটালে নিয়ে গেল স্টিচ করাতে। 2 দিন বাদে মনে হলো যে আমি যদি আস্তে আস্তে যেতে পারতাম তাহলে বোধহয় রিহার্সাল সেদিনকে এই নাটকটা বন্ধ হতো না। এটা আমার খুব মনে দুঃখ হয়েছিল। যাই হোক, ভালো লাগাটা ওইখান থেকে শুরু। তারপর পরবর্তীকালে একটু বড় হতে ভ্রমরশীলের হাত ধরে নাটকে আসা, স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে, সেখানে প্রথমে খেলার ছলেই নাটকটা করতাম, কিছুই বুঝতাম না। পরবর্তীকালে যত বড় হতে লাগলাম তত দেখলাম কি, হ্যাঁ ওই যে বলে না লোকশিক্ষা, হ্যাঁ লোকশিক্ষা তো হচ্ছে। শুধু তাই নয়, আমার কতগুলো চাহিদা পূরণ হচ্ছে। সেটা হচ্ছে কি, আমি অনেক কিছু জিনিস জানি না, আমি অনেক কিছু মানে এত জানবার আছে সমস্ত, কিন্তু নাটকের মাধ্যমে অনেক কিছু জিনিস আমি জানতে পারলাম, অনেক কিছু জিনিস প্রতিবাদ করতে পারলাম। এবং শুধু তাই নয়, এখন আমার মনের কিছু ইচ্ছা পূরণ হলো। আর সর্বোপরি এই গ্রুপ থিয়েটারে নাটক করার একটা মানে মূল মানে উদ্দেশ্য কি, উদ্দেশ্য বললে ভুল হবে, এখানে একটা মূল ব্যাপার হচ্ছে কি, এখানে আমরা সবাই একসঙ্গে যৌথভাবে একসঙ্গে থাকি, অর্থাৎ একটা পরিবারের মতো থাকি, এবং সেখানে ওই বেশ মিলে মিশে একটা পরিবারের মতো থাকা, বাইরে যাওয়া, এইটা যেন আমাকে একটা অন্তর থেকে টানেন। এটা আবার কি, আমার নাটকে মঞ্চে অভিনয় করার থেকেও বেশি টানে আমার কোন নাটকের বাইরের কাজগুলো, অর্থাৎ মঞ্চসজ্জা বা একসঙ্গে টিমকে কোথাও নিয়ে যাওয়া,
গুলো আমার খুব অনেক বেশি টানে নাটকে মঞ্চে অভিনয় করার থেকে, যদিও জানি যে নাটকে মঞ্চে অভিনয় আমার একটা ইচ্ছা পূরণ। হ্যাঁ, তো এইভাবেই। আর এই যে একসঙ্গে যৌথভাবে থাকা, এর যে একটা কি উপকার বা এই যে এর যে একটা মানসিক বিনোদন, এটা আমাকে মানে ভীষণ ভাবে টানে। এবং আজ এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা এই রিহার্সাল করতে পারছি না, একসঙ্গে জড়ো হতে পারছি না, কিন্তু এই যে আজকে সন্ধ্যেবেলা এই যে একটা আলোচনা সবার মধ্যে একসঙ্গে হয়েছি, এইটা কিন্তু আমার মনকে আজকে খুব আনন্দ দিয়েছে। আমি ভীষণ ভাবে আনন্দিত আজকে যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়েছি। একটা যাই হোক, একটা ফোনের মাধ্যমে আমরা সবাই একসঙ্গে হলাম। আর নাটক, মূলত নাটক করার মূল উদ্দেশ্য বা ভালো লাগা আর ইচ্ছে পূরণ, আর ওই একসঙ্গে সবাই মিলে থাকা যৌথভাবে, ওইটা একটা মানে বিরাট টান আমাদের। ব্যাস এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, উজ্জ্বল যেটা বললো সেটা সত্যি কথা। এই যে একসঙ্গে থাকা, একা মানে আমরা সবাই এখন বর্তমান যুগে সবাই আলাদা আলাদা হয়ে গেছি। সেই যৌথ পরিবারের অনেক স্বাদটাই কিন্তু আমরা পাই এই একসঙ্গে এই গ্রুপ থিয়েটারের নাটকে একসঙ্গে যাওয়া, একসঙ্গে থাকা, বাইরে যখন আমরা নাটক করতে যাই, সেটা একটা বিরাট প্রাপ্তি। এটাও একটা কারণ আমাদের নাটক করার, এতগুলো লোকের সঙ্গে, এতগুলো ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে একাত্ম হয়ে থাকা, যেটুকু পাওয়া যায় সেইটুকুই ভাগ করে খাওয়া, যেটুকু জায়গা পাওয়া যায় তার মধ্যেই গুছিয়ে থাকা, এই যে অভ্যেস, এই যে একটা আনন্দ, এটা অসাধারণ। এটাও একটা মানে নাটক করার আর একটা কারণ। তো যাই হোক, এরপরে আমি তাহলে আমি বলবো, এখানে আছে তমাল আছে। আচ্ছা তমাল, হ্যালো। ছবিটা আটকে গেছে কেন? হ্যাঁ, খালি অশোকের এখানে ছবিটা আটকে গেছে, আমি উজ্জ্বলকে দেখতে পেলাম না। তাই? অশোকদার ছবিটা আটকে গেছে। অশোক, আবার স্টার্ট করো, করো, মানে ওটাকে ভিডিওটাকে অফ করে অন করো। আচ্ছা, এবার তমালের বক্তব্য আমি শুনি। তমাল আমাদের সঙ্গে বহুদিন, সেই আমার মনে আছে যখন সেই 25 বছর, মিউট করো, আমরা যখন 25 বছরের আমাদের ক্লাবের যখন অ্যানিভার্সারি হচ্ছে, তখন তমাল ছিল। তমাল বহুদিনের আমাদের